না, আমি সিটি নির্বাচন প্রার্থী হব না। ও গত বছর হয়েছিলাম, এই বছর হওয়ার কোনো এখন পর্যন্ত পরিকল্পনা নেই। না, আমি আমি তো বাধ্য না যে নির্বাচন করতে। আমি আগেই বলছি, আমি ইসলাম দেশ মানবতার কল্যাণে নির্বাচন, সংগঠন আমাকে যে নির্দেশ দেয় আমি সেই কাজ। আমি তো আসলে আমরা যে ইসলামী সংগঠন যারা করি এদের নিজের ব্যক্তি স্বাধীনতার বা ব্যক্তি সিদ্ধান্ত বলতে আসলে অনেকটা কিছু থাকে না। সংগঠন যে সিদ্ধান্ত দেয় অনেকটা সেটা মেনে নিতে হয়। গত বছর আমাকে সংগঠন বাধ্য করছে, আমি রাজি ছিলাম না, কাজে সেখান থেকে আমি বের হওয়ার কোনো সুযোগ আমার ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি প্রার্থী আমাকে দিবে কি দিবে না সেটা না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত আমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আর আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদেরকে বা যারা আমার আমিরকে আমরা অনুরোধ করবো যেন আমাকে না দেয়া হয়। দর্শক, সক্রিয় রাজনীতিকে বিদায় জানালেন মুফতি ফয়জুল করিম। এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে আমি এই ব্যাপারে একটু ইতি টানতে চাই। আজকের এই অবস্থা কেন? আজকে তো মুফতি ফয়জুল করিমের এমপি হওয়ার কথা ছিল, এবং এমপি হয়ে ইশরাকের মতন নতুন করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে বিএনপির বিরুদ্ধে লড়া উচিত ছিল। আজকে তো তাকে এমন এক পর্যায়ে থাকা উচিত ছিল, অথচ আজকে সে জিরো লেভেলে নেমে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে কেমন যেন বিদায় নিয়ে যাচ্ছে, এবং তার রাজনীতির ভাষার সুর অনেকটা নিস্তব্ধ এবং নিস্তেজ হয়ে পড়েছে। কেন আজকের এই অবনতি? এর পিছিয়ে কার দোষ? উনি যে একটি কথা বললো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা সংগঠন আমাকে যেভাবে পরিচালনা করে আমি সেভাবেই পরিচালিত হই। আসলে আপনি মানেন আর না মানেন, পুরো ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনটাই চলে মুফতি ফয়জুল করিমের পরামর্শে। আপনি অবাক হয়ে যাবেন, এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশে মুফতি ফয়জুল করিমের উপরে কথা বলার মতন কেউ নেই। এটা আমার ধারণা, কিংবা আমি যতদূর জানি সেই হিসেবে বলেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে যেভাবে এই নির্বাচনের পূর্বে যেভাবে জামাত ইসলামের সাথে একটি সমঝোতা করেছিল, এই সমঝোতাটা মুফতি ফয়জুল করিমের ইচ্ছায় হয়েছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের যাকে আমির বলা হয় মুফতি সৈয়দ রেজাউল করিম, তাকে জোর জবরদস্তি করার মাধ্যমেই এই সমঝোতাটা হয়েছিল, যেটি কিন্তু মুফতি ফয়জুল করিম শুরু থেকেই শেষ পর্যন্ত মেনে নিতে পারেনি, এবং এটিকে তার একটি বড় পরাজয় হিসাবে সে মনে করেছিলেন। কারণ ইতিপূর্বে তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে জামাত বিরোধী স্লোগান ছিল, জামাত বিরোধী কথা ছিল, জামাত বিরোধী বক্তব্য ছিল। বিশেষ করে জামাতের প্রতিষ্ঠাতা যিনি আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তাকে বিশুদ্ধার করে তার আলোচনা এবং পর্যালোচনা কিংবা সমালোচনা সবচেয়ে মার্কেটে বেশি ছিল। যদিও পরবর্তীতে জামাত ইসলামীর থেকে সমঝোতা ভেঙে দিলেন। আসলে এই ভেঙে দেওয়ার পিছনেও মুফতি ফয়জুল করিমের বড় ধরনের হাত রয়েছে। আমার মনে হয় আজকে মুফতি ফয়জুল করিমের এই অবনতির পিছনে সে নিজেই দায়ী, তার নফস দায়ী। কারণ সে যদি আজকের এই সমঝোতা না ভাঙতো তাহলে সে আজকে এমপি থাকতো। জি, সে আজকে এমপি থাকতো। তার মান, ইজ্জত, আব্রু অনেক উচ্চ লেভেলে থাকতো। তার কথার স্বর আমার লাইফে কখনোই নিস্তব্ধ কিংবা নিস্তেজ হতে দেখিনি। এই ফার্স্ট তার কোনো বক্তব্যের মধ্যেই মেজাজ একদম নরম অবস্থা দেখেছি, এবং মনে হচ্ছে বড় একটি পেশান বা কি যেন একটি ভুল করে ফেলছে পিছনে। জি, মুফতি ফয়জুল করিম সাহেব, আপনাদের পায়ের ধুলো মোছার যোগ্যতা আমাদের নেই, তবে আমি একজন শিক্ষার্থী হয়ে আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, পিছনে কি না হয়েছে ওগুলো আমরা যদি ভুলে গিয়ে সামনে জামাত ইসলামী বাংলাদেশের সাথে, বিশেষ করে জাস্ট শুধু জামাত ইসলামী বাংলাদেশকে আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং যারাই ইসলাম, দেশ ও মানবতার খাতিরে কাজ করে, যদিও কৌশল করে, পূর্বের রাজনীতিকে অনুসরণ করে, নতুন রাজনীতির মধ্যে নতুন কৌশল করে, হেইলা করে কেউ যদি কথা বলে আমরা কোরআনের শাসন কায়েম করব না,
এর মানে আপনি এটাই মেনে নিয়েন না যে এটা তারা অন্তর থেকে বলেছে, এটা তারা মুখ থেকে বলেছে। অন্তর থেকে নয়, মুখ আর অন্তর যখন মিলবে তখনই একটি কথা স্বয়ং সম্পূর্ণ হবে। মুখ আর অন্তর যতক্ষণ না পর্যন্ত না মিলবে ততক্ষণ না পর্যন্ত কোনো কথাই স্বয়ং সম্পূর্ণ রূপ ধারণ করতে পারবে না। আমি মুফতি ফয়জুল করিম সাহেবকে বলবো, জামাত ইসলামী বাংলাদেশ তাদের কিছু ভুল আছে, এটা মানি। ইসলামী আন্দোলন বাংলাদেশেরও গঠন ভিত্তিক কিছু ভুল আছে, মানতেই হবে। যদি মনে করেন আমাদের ভুল নেই, তাহলে এটাই বড় ভুল। আপনি যদি মনে করেন আমাদের দলের মধ্যে কোনো ভুল নেই, আমাদের সংগঠন ভুল ভ্রান্তি থেকে মুক্ত, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। তাই আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সমঝোতার রাজনীতিতে আবার ফিরে আসি। মানুষ যেভাবে আমাদের উপরে আস্থা রাখা শুরু করেছে, যে জামাত ইসলামী কোন এক সময় 18টা সিট পেয়েছিল, তারা এখন বাংলাদেশের প্রায় দ্বিতীয় রাজনৈতিক বড় দল, বলা হয় বিরোধী দল। 70 তারা বর্তমানে। এখান থেকে যদি একটু শিক্ষা নেন, আশা করছি আবারও আমাদের জয় হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।